অ্যানি দাঁত চেপে সয়ে নেয়, ব্যথায় চোখ মুখ বন্ধ করে রাখে শক্তভাবে। নিজের উঠে বসার আগে নিক আচমকা অ্যানিকে কোলে তুলে নিয়ে ডিভানের উপরে ছুঁড়ে ফেলে। ব্যথা তো শরীরে আরও ব্যথা পায় অ্যানি। এবার শব্দ করেই কেঁদে ওঠে। নিক নিজের শার্টের বোতাম একটা একটা করে খুলে অ্যানির দিকে এগিয়ে আসতে দেখে। আচমকা অ্যানির কলিজা শুকিয়ে আসে। এক শরীরে ব্যথা নিয়ে নড়াচড়া করতে পারছে না, আরেকদিকে নিকের এমন হিংস্র রূপ। অ্যানি বহু কষ্টে দিভানে থেকে নেমে দৌড় দিয়ে রুমের দিকে যেতে চায়, কিন্তু তার আগে নিক অ্যানির কোমর পেঁচিয়ে পুনরায় ডিভানের উপরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে অ্যানির গোলাপি ঠোঁটের দুটির দিকে। ধূসর রাঙা চোখে যেন আগুন ঝলছে। ঘাড়ে থাকা ড্রাগনের ট্যাটুগুলো কেমন দৃশ্যমান হয়ে আসছে। জিম করা বডিটা অ্যানির উপরে ছেড়ে দেয়। প্রথম চুমুতেই দাঁত বসিয়ে দেয় অ্যানির ঠোঁটে। অ্যানি নড়তে পারছে না, তার দুই হাত নিক শক্ত করে চেপে ধরে আছে। নিকের হিংস্র অত্যাচারে অ্যানির জীবন বেরিয়ে আসার অবস্থা। নিক ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে, গলা থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকে। জামাতে হাত রাখতে অ্যানি মিনতি করে কেঁদে ওঠে। এমন ক্ষতি করবেন না আমার, একজন নিঃস্ব হয়ে বাঁচতে পারবো, কিন্তু বিবাহহীন স্পর্শ নিয়ে বাঁচার ক্ষমতা আমার নেই। গলা টিপে মেরে ফেলুন, তবুও কলঙ্কের ছাপ দিয়েন না। আজ যদি কিছু হয়ে যায় তাহলে আল্লাহকে সাক্ষী রেখে কসম কাটছি, কাল আমার মৃত্যু লাশ দেখতে পাবেন। নিক ততক্ষণে অ্যানির জামার এক অংশ ছিঁড়ে ফেলে। নিজের কাজে সে চিরায়িত হলো। হুট করে নিজের অবাধ্য স্পর্শ থামিয়ে দেয়। ভয়ানক হায়নায় পরিণত হয়ে যাওয়া গ্যাংস্টার বস কিছুক্ষণের মধ্যে থেমে যায়। অ্যানির জামার বেহাল অবস্থা। অ্যানি ডুকরে কেঁদে ওঠে। সম্রাম্য মোহানি না হোক, স্পর্শ গভীর না হোক, স্পর্শ তো লেগেছে, কিভাবে বাঁচবে সে আর? নিক অ্যানির উন্মুক্ত কোমর পেঁচিয়ে নিজের সাথে চেপে ধরে। এত বড় শক্তপোক্ত শরীরের সাথে অ্যানির নরম শরীরটা ধাক্কা লাগার সাথে সাথে চোখ মুখ খিচে ফেলছে। সর্বশক্তি ক্ষয়ে আসে তার ভেতরের। রক্তে লাল হয়ে আছে তার শরীরের বিভিন্ন অংশ। নিকের হাতের রক্তেও সে মাখামাখি। নিকের গভীর নিঃশ্বাসের শব্দে অ্যানি নীরব হয়ে যায়। শুধু এইটুকু বুঝেছে সে আর বেঁচে নেই, শুধু রুহুটা বের হওয়া এখনো বাকি। নিককে এইভাবে তার সাথে লেপ্টে থাকতে দেখে অ্যানি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। অর্ধনগ্ন শরীরটাকে ঢাকার চেষ্টায় কেঁদে ওঠে। আজ নিজেকে সত্যিকারের রক্ষিতা মনে হচ্ছে। হ্যাঁ, আমি একজন রক্ষিতা, গ্যাংস্টার বস নিক জেভরানের লালসার পাত্রী। কেন স্পর্শ করলেন, বাঁচতে দিলেন না আমায়? এইসব কান্না আহাজারি কোনোদিনও নিকের ভেতরে জাগাতে পারেনি। আজও সেম, সে নিষ্ঠুর মাফিয়া বসের চোখে রাগের ঝলকানি। কেন থেমে গেল সে? কেন কিছু করতে পারল না? আরেকটু হলেই তো সব হয়ে যেত। তাহলে কিভাবে থেমে গেল সব কিছু? নিক অ্যানির দিকে তাকায়। অ্যানি ঠোঁট কামড়ে কান্না করছে। নীল চোখগুলোর দিকে তাকাতেই নিক চোখ সরিয়ে নেয়। অ্যানির পুরো শরীরে ক্ষত, নিচের টুকরোগুলো এখনো ঝলঝল করছে, কিন্তু কি আসে যায় তার? যা ইচ্ছে গেতে থাকুক শরীরে। নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। বাঁচতে দিলেন না আমাকে নিক জেভরান। বলেছিলাম আমি বলেছিলাম আমি যেদিন বলেছিলাম যেদিন আপনি আমার শরীরে কামনার স্পর্শ করবেন, সেদিন আমি নিজের মৃত্যুকে গ্রহণ করে নিব। অ্যানির চোখ মুখ শক্ত হয়ে উঠে দাঁড়ায়। এরপর ধীরে পায়ে এগিয়ে যায় সে কাঁচ ভাঙা মেঝের দিকে। চুল এলোমেলো, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, গলায় কামড়ের দাগ অনেকগুলো। এত স্পর্শ নিয়ে কি অ্যানি সরল মন বাঁচতে পারবে? রক্ষিতা তো তার মতো মেয়েরা না, কারোর রক্ষিতা হওয়ার থেকে মরণ কবুল। একটা ভাঙা কাঁচ তুলে হাতের শিরার উপরে রাখে। দাঁত চেপে কাঁচের টুকরোটা হাতে চাপ দিতেই গালে এক ভয়ানক থাপ্পড় পড়ে। মুহূর্তে অ্যানির দুনিয়া ঘুরে আসে। স্তব্ধ হয়ে ছিটকে পড়ে যেতে চায় কাচের টুকরোগুলোর উপর। তার আগে একটা শক্ত হাত তার দেহ নিষ্ঠুরতার সাথে চেপে ধরে। নিক অ্যানিকে ধরে দাঁত কিরমিরিয়ে বলে, সবার বিরুদ্ধে গিয়ে টাকা দিয়ে কিনে এনেছি কি তোর লাল রক্ত দেখার জন্য? অ্যানি আবছা আলোতে দেখেছে গ্যাংস্টার বসের পাষণ্ড মুখটা। এই যে অ্যানির পুরো শরীরে ক্ষত, তবুও কিভাবে চেপে ধরেছে দানবের মতো। অ্যানির ভেতরটা ব্যথায় ফেটে যাচ্ছে, অথচ চিৎকার দেওয়ার শক্তি নেই। শুধু দেখতে পাচ্ছে নিক কাউকে ফোন দিয়ে বলছে, 1 ঘন্টার ভিতরে এখানে কাজে নিয়ে আয়। যদি 1 মিনিটও দেরি হয়েছে তাহলে জ্যান্ত পুঁতে ফেলবো।
রাতের অতল গম্ভীর নিস্তব্ধতা যখন নিঃশব্দ ধ্বনির মতো মহাকালে বুকে প্রতিধ্বনি হয়, তখন ঘড়ির কাঁটা নিখুঁত শৃঙ্খলার অটল নীরবতায় ধীরে ধীরে দিনের দিকে গমন করে। কাজী সাহেবের প্রতিটি বাক্যে নিকের ক্রোধের রেখা আরও ঘনীভূত হতে থাকে। নিকের ধূসর দৃষ্টিতে তপ্ত লোহা গলে পড়ে। কাজী সাহেব জলের মতো গলে যাওয়া চোখে তাকিয়ে আছেন তার দিকে। এক প্রকার অজানা আশঙ্কা তার করুণ আকুতিতে ভরা সে চাহনি। এদিকে আরিশ ও অধীরাজ নির্বাক ও কঠিন মুখাভাবে বসে আছে। সময় থেমে রয়েছে এক নিষ্ঠুর শ্বাসরুদ্ধ প্রতীক্ষায়। পুরো পরিবেশ এখন নিকের প্রবল দখলে। প্রতিটি নিঃশ্বাস থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত নিকের ক্রোধানলের নিয়ন্ত্রণে। ফ্রন্ট রুমে গোলাকৃতি হয়ে গম্ভীরভাবে বসে আছে গ্যাংস্টার বস নিক জেভরান। তার পাশে আরিশ আর অধীরাজ বসে আছে। চারপাশে মাথা নিচু করে আছে অনেকগুলো গার্ড। তাদের সামনে মাথা নিচু করে রেখেছে অর্ধনগ্ন এক অর্ধবয়স্ক লোক, দেখতে ইসলামিক ধাঁচের। নিকের বুঝতে বাকি নেই এইটা তাহলে কাজী, কিন্তু কাজী বারবার একটা শব্দই উচ্চারণ করছে, শাওয়ার নিয়ে পবিত্র হওয়া প্রয়োজন। কাজী সাহেব স্বরকম্পিত হয়ে আছেন, তবু করুণার ভিক্ষা জানিয়ে থরথর কণ্ঠে উচ্চারণ করে, আমি আগে শাওয়ার সেরে আসি স্যার। পবিত্রতা অর্জন এখন একান্ত প্রয়োজন। নিক বিরক্তিতে কপাল চেপে ধরে দাঁত কিরমিরে উচ্চস্বরে বলে ওঠে, সমস্যা কি তোদের? মৃত্যু ভয়ের বালাই নেই? কতক্ষণ থেকে শাওয়ারের পেছনে লেগেছিস? পবিত্রতার প্রয়োজন নেই এই মুহূর্তে। এখনই বিয়ের কাজ সম্পূর্ণ কর। নিকের পরপর ধমক গায়ে বিদ্যুৎ খেলে যাওয়ার মতন প্রভাব ফেলে কাজীর উপর। তার ক্ষুদ্র হৃদয়টা যেন ভয়ের তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে। নিক তাকে চুপসে যেতে দেখে পুনরায় প্রশ্ন ছুড়ে দেয়। শাওয়ারের জন্য এত উতলা হওয়ার কারণ কি? প্রশ্নটি বাতাসে ঝাঁঝালো ছুরির মতো ছড়িয়ে পড়ে। অধীরাজ তখন গলা খাকারি দিয়ে কিছু বলতে উদ্যত হয়, স্যার আসলে কিন্তু নিক এবার আরও তীক্ষ্ণ স্বরে ধমকে ওঠে। মেয়েদের মতো তোতলাচ্ছিস কেন? অধীরাজ কুকড়ে যায়। আরিশ গলায় কাঠিন্যতা এনে বলে ওঠে, তুই নিজেই তো নির্দেশ দিয়েছিলি যে সব সময় মতো কাজীকে নিয়ে এখানে উপস্থিত হতো, কিন্তু আমরা তো তা কোনো কাজীকে চিনি না। তদন্ত করে জানতে পারলাম এই ব্যক্তির কথা। শেষ রাতে দরজা ভেঙে যখন ঘরে ঢুকি, দেখি উনি বউয়ের সঙ্গে পীড়িত করছিল। এরপর আরিশ হঠাৎ থেমে যায়। বাক্য অসমাপ্ত রেখে ঠোঁট উল্টিয়ে তাকায় নিকের মুখপানে। নিকের কপালের রেখা যেন আরো গভীর হয়। আবার আরিশ নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, সেখান থেকেই আমরা জোরপূর্বক তাকে নিয়ে আসি। অধীরাজ এবার সাহস সঞ্চয় করে সোজা হয়ে বসে যুক্তি দেয়, স্যার উনি তখন ফরজ গোসল করার কাজ করছিলেন। আমরা বিষয়টি পাত্তা না দিয়ে সময় মতো তাকে নিয়ে আসার তাগিদে সরাসরি তুলে নিয়ে এসেছে। নিক গভীর বিরক্তির নিঃশ্বাস ফেলে। চোখে মুখে ক্ষোভের ছাপ প্রবল হয়ে ওঠে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আরিশ ও অধীরাজকে লক্ষ্য করে। অধীরাজ পুনরায় ভয়ে গুটিয়ে যায়। আরিশ এবার দৃষ্টি ফিরিয়ে কাজী সাহেবের দিকে তাকায়। কপালে চিন্তার রেখা খেলে যায়। সে ঠান্ডা অথচ কঠিন সুরে বলে, আপনার বয়স কত? কাজী কাপা গলায় জবাব দেন, জি 70 হবে হয়তো। আরিশ দাঁত কিরমিরিয়ে ওঠে। রাগ সংবরণ না করে প্রশ্ন ছুড়ে দেয়, 70 বছর বয়সেও ফরজ গোসলের প্রয়োজন পড়ে? এখনো এত তেজ কিসের? কাজে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে প্রতিটি প্রশ্নের উত্তর দেয়া বুদ্ধিমানের কাজ। বাঘের খাঁচায় গিয়ে তেড়ামি করলে জীবন যাবে নিশ্চিত। জবাব দেন মাথা নিচু করে, নতুন বিয়ে করেছি স্যার। আগের বউ মারা গেছে, এরপর এটাকে করেছি। নিক এবার আর সহ্য করতে পারে না। যুক্তিহীন ও অপ্রাসঙ্গিক কথাবার্তায় তার বিরক্তি চরমে পৌঁছে যায়। পরিবেশে হিমশীতল নিস্তব্ধতা নেমে আসে। সে নীরবতা ছিঁড়ে নিক প্রচণ্ড ঝাঁঝালো ও হুঁশিয়ারিমূলক কণ্ঠে ঘোষণা দেয়, 5 মিনিটের মধ্যে শাওয়ার সেরে পবিত্র হয়ে এখানে আসবি। 1 মিনিটও দেরি হলে টেবিলে রাখা প্রতিটি ধারালো অস্ত্র তোর শরীরের ভেতর দিয়ে চালিয়ে দেবো। নিকের আদেশ পাওয়ার সাথে সাথে কাজী হন্তদন্ত হয়ে গার্ডের উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে চলে যায়। কাজের অন্তর্ধানের পরপরই নিকের চোখোদয়ের ধূসর ছায়া রক্তপিপাসু শকুনের দৃষ্টি হয়ে অ্যানির উপর স্থির হয়। তার গভীর আর ঠান্ডা হুকুমচারী কণ্ঠস্বর নিস্তব্ধ প্রলয়ের পূর্বাভাস হয়ে ওঠে, যা চিত্রা মাসির দিকে ঘুরে হিংস্র আদেশ বর্ষণ করে, 2 মিনিটের মধ্যে এই মেয়েকে জ্ঞান ফেরানো হোক। এইভাবে মনের মতো পড়ে থাকলে তো হবে না।
নিকের কণ্ঠস্বরের কর্কশতায় চিত্রামাসির অন্তরাত্মা শিউরে ওঠে। ভয়ে কুকড়ে যাওয়া চেহারায় আতঙ্কের ছায়া লেগে থাকে। কাপা হাতে সামান্য জল ছিটা দেয়, কিন্তু অ্যানি কোনো ভাবান্তর নেই। নিক বিরক্ত হয়ে চিত্রার হাত থেকে পুরো পাত্রের পানি অ্যানির মুখে ঢেলে দেয়। অতিরিক্ত পানি পড়াতে অ্যানির শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। অ্যানি ছটফটে ওঠে শ্বাস নিতে না পেরে। এরপর ধীরে ধীরে পিটপিট করে চোখ মেলে। চোখ জোড়া লাল আর ফুলে আছে, সমস্ত শরীর যন্ত্রণায় এক অবর্ণনীয় ক্যানভাস। ঠিক তখনই উন্মাদের মতো ছুটে আসেন কাজী। ভেজা চলে এলোমেলো পোশাকে কোনো রকম ভয়ে আগের স্থানে গিয়ে বসে পড়ে। তাড়াহুড়ে প্রতিটি ছাপ শরীর জুড়ে গেঁথে আছে। অ্যানি কষ্টে মাথায় হাত দিয়ে বসে। দৃষ্টিপথ ঝাপসা হয়ে আছে, তবুও আরিশের অবয়ব চিনতে পেরে নিজেকে স্থির করার ব্যর্থ চেষ্টা করে। দৃষ্টি ঘুরিয়ে দেখে কালো কুচকুচে শরীরের অধিকারী, শক্তপোক্ত, ভয়ঙ্কর অথচ বিস্ময়করভাবে সংবেদনশীল মুখাভাবের অধিরাজ। অ্যানি ফিসফিস করে, ভাইয়া। এই একটিমাত্র শব্দ যেন তীব্র বজ্রপাতের মতো অধিরাজের হৃদয়ে নেমে আসে। এত মধুর, এত নিষ্পাপ এক সম্বোধন যা তার কঠিন মনেও দোলা দিয়ে যায়। অধিরাজ চোখ সরিয়ে নেয় নিষ্ঠুরতার সাথে। তার চোখে করুণা বারণ। সে হাজারটা দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করার কাজ করে। অনুভূতির কাছে সে বন্দী হতে পারে না, তবে পরিস্থিতি এক মুহূর্তও থেমে থাকে না। এক আকস্মিক হুঙ্কারে কেঁপে ওঠে চারিপাশ। বুলেট ছাড়া হয় দুইটা। নিক কাজের দিকে চোখে কটমট করে বলে ওঠে, বিয়ে না পড়িয়ে খাম্বার মতো বসে আছেন কেন? রক্তপাত চান নাকি? নিকের প্রতিটি শব্দ ছুরি হয়ে ফালা ফালা করে ফেলে পুরো কক্ষে থাকা প্রত্যেকের আত্মবিশ্বাস। কাজে ঠক ঠক করে কাঁপে। অ্যানি দিশেহারা চোখ তুলে জিজ্ঞাসা করে, কার বিয়ে? কিসের বিয়ে? নিক ঠোঁট কামড়ে হাসে। এরপর চোখ সরিয়ে আবার ঘুরে তাকিয়ে এক শয়তানি হাসি হেসে বলে, নিকের এই বাক্যটি যেন অ্যানির অস্তিত্বে বিস্ফোরণ ঘটায়। চোখের কোণে ঘৃণার জল জমে ওঠে। অ্যানি চিৎকার করে ওঠে। না, কখনো নয়। আমি কোনো দিন আপনাকে বিয়ে করব না। নিক এগিয়ে এসে কপালে ঠেসে বলে, তাহলে বিয়ে ছাড়াই পাবে শুধু স্পর্শ, আবারও স্পর্শ, প্রতিদিন নতুন ভাবে। বিয়ে ছাড়া ইন্টিমেট হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ধর্মের দোহাই দিতে পারবে না। অ্যানির রক্ত হিম হয়ে আসে। সে নিজেকে কাঁধে চেপে উঠতে চায়। থরথর করে কাঁপছে অ্যানির শরীর। এই জাহান্নাম থেকে পালাতে হবে যে কোনো মূল্যেই। অ্যানি উঠতে গিয়েও আবার পড়ে যায়। দাঁড়ানোর শক্তি নেই তার কাছে। কণ্ঠ কেঁপে ওঠে, আমার শরীরের পেছনে কেন ছুটছেন? মুক্তি দিন আমাকে, অনুগ্রহ করুন। বাঁচতে চাই আমি, জাহান্নাম থেকে মুক্তি চাই। নিকের মুখে এক বিকৃত হাসি। তোমার আর আমার বেবি গার্ল, রক্ষিতা তুই আবার। মন খুঁজে কি করব? শরীরটাই যথেষ্ট। অ্যানি আর সহ্য করতে পারে না। তার ভেতরের ক্ষোভ, ঘৃণা, অপমান সবকিছু একত্রে ফুটে ওঠে একমাত্র প্রতিরোধ। অ্যানি ঘৃণা ভরে নিকের মুখে থুতু ছুঁড়ে মারে। নিকের মুখে থুতু পড়তেই চোখ বন্ধ করে মুখটা সামান্য সরিয়ে নেয়। হাত দুইটা মুঠো করে ফেলে। কপালের রগ নীলচে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিচের ঠোঁট কামড়ে ধরে রাগ সংযত করার চেষ্টা চালাচ্ছে। সারা কক্ষ স্তব্ধ হয়ে যায়। সমস্ত নিঃশ্বাস যেন আটকে পড়ে এক মুহূর্তে। অধিরাজের চোখে জল নেমে এসে যে নিজেকে বরাবর নিষ্পৃহ ভাবত, কিন্তু আজ ভেঙে পড়েছে কিভাবে? শুধু এক ভাইয়া ডাকে। আরিশ তাকায় নিকের ক্রোধান্বিত মুখের দিকে। সবার ভয়কে ধামাচাপা দিয়ে নিক সামান্য শব্দ করে হেসে ওঠে। কোনো রাগ না দেখিয়ে অ্যানির দিকে তাকায়। অ্যানির নীল চোখের সাথে তার ধূসর চোখ জোড়ার মিল ঘটে। একজনের চোখে ঘৃণা, আরেকজনের চোখে নিষ্ঠুরতা। থুতু মুছে নিয়ে ঠান্ডা অথচ হিংস্র কণ্ঠে বলে, ওয়ার্নিং দিয়েছিলাম মাই ফাকিং বেবি গার্ল। নিক জেভরানের সাথে যুদ্ধ করতে আসলে নিজের বিপদ। তোমার ধারণাও নেই আমি ঠিক কতটা খারাপ। অ্যানি শক্ত চোখে তাকায় নিকের দিকে। ধর্মহীন পিশাচ তুই একটা। তোর মতো জানোয়ারকে বিয়ে করে আমি আমার পবিত্র শরীরকে কখনো তুলে দিব না। নিক সামান্য শব্দ করে বাঁকা হেসে বলে, বিয়ের পর শারীরিক ক্লাস রোজই হবে, শুধু সিলেবাস অনুযায়ী পজিশন বদলাবে। অ্যানির সমস্ত রন্ধ্রে ঘৃণার জমাট বাঁধে। ঘৃণায় শিরশির করে ওঠে সমস্ত কায়া। ব্যথা, ক্ষত, অপমান সব বুকে একত্র বাসা বাঁধতে থাকে। ভেতরটা ছটফট করতে থাকে। অ্যানি নিরুপায় হয়ে আরিশের দিকে তাকিয়ে কান্না করে ওঠে। ফ্রেন্ড, আপনি বলেছিলেন না
ফ্রেন্ড? আপনি বলেছিলেন না আমি আপনার ফ্রেন্ড? তাহলে আজ আমাকে বাঁচান না প্লিজ। আমাকে এই নরকে ঠেলে দেবেন না। আমি মরে যাব। এমন জাহান্নাম থেকে উদ্ধার করুন দয়া করে। আরিশ চোখ নামিয়ে ফেলে, হিমস্রোত কণ্ঠে উচ্চারণ করে। সরি অ্যানি, আমাদের কাছে করুণা নেই। অ্যানি মুহূর্তেই থেমে যায়, তাচ্ছিল্য হেসে বলে, এমন জাহান্নাম থেকে উদ্ধার করুন দয়া করুন। করুণা নেই? তাহলে ফ্রেন্ড কেন বানিয়েছিলেন? কেন বলেছিলেন আমাকে এই জানোয়ারের হাত থেকে একদিন বাঁচাবেন? উফ, কোথায় এসে পড়লাম আমি? সবগুলো মুখোশধারী জানোয়ার। ছি! অ্যানি সমস্ত দেহাতীত ক্লান্তি ও অবসাদের সীমারেখা ছুঁয়ে দাঁড়িয়ে শেষ ভরসাটুকু খুঁজে ফেরে অধীরাজের চোখে। যে চোখ একদিন সহমর্মিতার আভাস ছড়িয়েছিল, আজ তা নিছক পলায়নপর দুটি ছায়া মাত্র। অধীরাজ নিজের দৃষ্টি সরিয়ে নেয়, ভ্রুক্ষেপ করে না একটুও, শুধু শীতল কণ্ঠে বলে, সরি অ্যানি, বস যা বলে তাই হবে। তোমাকে এই বিয়েটা করতেই হবে। যদি এতে তোমার মৃত্যু হয় তাতেও আমরা কিছু করতে পারবো না। তোমার নিথর দেহটা শুধু ধর্ম অনুযায়ী দাফন করে আসবো। এটাই হয়তো শেষ করুণা। অ্যানি তাকায় এক এক করে সবার চোখে। চিত্রা নার্সের কাজের, এমনকি সে অধীরাজের, যে একদিন একটিবারের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিল। প্রত্যেকটা চোখে আজ পরিত্যাগের প্রতিচ্ছবি। নিজের নিষ্ঠুর নিয়তির চূড়ান্ত রূপ যেন আয়নার মতো উন্মোচিত হয়ে পড়ে তার সামনে। অ্যানি ধপ করে বসে পড়ে, এক অশ্রুসিক্ত চিৎকারে কাঁপতে থাকে চারিদিক। অ্যানির কান্না কেবল বেদনার কান্না ছিল না, এই কান্না ছিল একটি চূর্ণ বিচূর্ণ নারীত্বের হাহাকার, একটি পদদলিত আত্মমর্যাদার চূড়ান্ত আর্তনাদ। নিক এগিয়ে আসে, তার ধূসর চোখ এখন রক্তাভ অন্ধকারে ডুবে। এক পিশাচের মতো ঠান্ডা অথচ হিংস্র নিষ্ঠুরতায় অ্যানির গলা চাপ ধরে। তবু অ্যানির মুখে কোনো কাঁপন নেই, নয়ন জোরে ঘৃণার জলজাগুন। অ্যানি ঠান্ডা দৃঢ় অগ্নিস্নাত কণ্ঠে বলে, আগুনের জ্বলন্ত নিক ভ্রুকুচকে নিস্তব্ধতা ভেদ করে ধীরে অ্যানির মুখের দিকে চেয়ে এক পলক তাকায়। তার দৃষ্টিতে ছিল না দয়া, ছিল না ক্ষমা, দৃষ্টিতে ছিল এক প্রসূর প্রলগ্ধ বিস্ফোরণ। তারপর অবজ্ঞার এক বিকর্ষণে অ্যানির মুখ ঝটকে ফেলে দেয় দূরে। অ্যানি যন্ত্রণা আর লাঞ্ছনায় নিজের ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে যায় শীতল মেঝেতে। কাটা স্থানগুলো ব্যথায় টগবগিয়ে ওঠে একটি নির্বাক পদদলী কুসুমের মতো। চিত্রামাসি কাপড়ে মুখ গুজে কান্না করে ওঠে। একটা নিষ্পাপ মেয়ের সাথে হওয়া অন্যায় সে সহ্য করতে পারছে না। অভিভাবকত্বের শিকলে বাধা হয়ে আছে সে অ্যানির করছে। নারীত্বের করুণা নিয়ে মুখে কাপড় গুজে কেঁদে ওঠে, তবে তার কান্না শব্দহীনভাবে আছে, কারণ প্রতিশব্দ শোনার কেউ নেই এখানে। সে পারছে না একটি ভাঙা অসহায় মেয়েকে রক্ষা করতে। চিত্রার চোখে শুধু জল গড়িয়ে পড়ছে, শুধু লজ্জা অসহায়তা নিয়ে এখন নিজের অস্তিত্বের প্রতি বিতৃষ্ণা লাগছে। নিক দাঁত কটমট করে করে কিছুক্ষণ চোখ দুটো লোহিত রক্তরঞ্জিত অগ্নিশলাকা এক ভয়াল বর্বরতা ছড়িয়ে দিতে দিতে দুইজন ব্যক্তিগত দেহরক্ষীর উদ্দেশ্যে আদেশ ছুড়ে দেয় পৈশাচিকভাবে। তার কণ্ঠ আমোঘ, ফায়ারিং স্কোয়াডের অধিনায়কের শেষ নির্দেশ। জ্বলন্ত কয়লা নিয়ে আসা হোক। নিকের কথাটা বিকট এক শব্দ হয়, শব্দ নয়, যেন বজ্রপাত নামিয়ে আনে বাক্যটি। ঘরের প্রতিটি প্রাণ, প্রতিটি প্রতিধ্বনি স্তব্ধ হয়ে পড়ে। লিভিং রুমের দেয়ালগুলো পর্যন্ত যেন সরে যেতে চায় সেই হুকুমের আঁচ থেকে। আরিশ চোখ তুলে তাকায় নিকের দিকে, কণ্ঠের চরম দ্বিধা ও হালকা প্রতিবাদ জানিয়ে বলে, এটা কি বেশি প্রয়োজন নিক? কিন্তু আরিশের প্রশ্ন ধাক্কা খেয়ে ভেঙে পড়ে গ্যাংস্টার বস। সে প্রশ্নের উত্তর দেয় না, কারণ পরক্ষণে এই ঘরে প্রতিধ্বনিত হয় সেই গ্যাংস্টার বসের তাণ্ডবিক গর্জন। কি বলেছি শুনতে পাসনি? জ্বলন্ত কয়লা নিয়ে আসা হোক। নিকের সেই হুঙ্কারে গার্ডদ্বয় কণ্ঠহীনভাবে অদৃশ্য হয়ে যায়। তার মনে হচ্ছে মৃত্যুর বার্তাবাহক, আগুনকে সঙ্গে নিয়ে আসার জন্য নিযুক্ত। অ্যানির দেহ তখনও নিঃশব্দ মেঝেতে পড়ে আছে। সে মেঝেতে পড়া অবস্থায় তাকিয়ে থাকে, চোখে কেবল বিস্ময় নয়, রয়েছে এক ধরনের স্থবিরতা। সে অনেক আগে আতঙ্ক পুড়ে ছাই হয়ে গেছে। কারো মুখে উচ্চারণ বা শব্দ নেই, সকলেই কেমন নিঃশব্দ গাধার মূর্তি হয়ে আছে। কাজে কাঁপছে ভয়, নির্বিচারে ঠান্ডা ঘাম ঝরছে তার কপাল বেয়ে। সে এতদিন লোকমুখে শুনেছিল নিক জেব্রানের নাম, আজ স্বচক্ষে সেই নামের ভয়ের মূর্ত প্রতিচ্ছবি দেখছে। মাত্র 5 মিনিটে আগুন
নিয়ে আসে। মানবতার উপরে ঘোষিত এক নিষ্ঠুর আগ্নেয়াস্ত্র, লালচে আংড়া ধোয়ার থলিতে মোড়ানো গনগনে কয়লা। নিক তার ঠোঁটের কোণে হিংস্র বাঁকা হাসি মেলে, মেঝের দিকে ইঙ্গিত করে বলে। মেঝেতে ছড়িয়ে দে। গার্ডরা মাথা নিচু করে নিঃশব্দে আদেশ পালন করে, একটি পিপাসু শৃগালের মতো। তাদের হাতে রাখা চিমটি দিয়ে তারা জ্বলন্ত কয়লাগুলোকে ছড়িয়ে দেয় মেঝেতে, যেখানে প্রতিটি খণ্ড আগুন অপেক্ষা করছে নৃশংসতার উৎসবের জন্য। চিত্রা মাসি আর সহ্য করতে পারে না, মৃত্যুর ভয় দূরে ঠেলে দিয়ে আকুল হয়ে পড়ে। সৃষ্টিকর্তার নাম ডেকে হাত জোর করে ভিখারিনীর মতন এগিয়ে আসে। এমন করবেন না স্যার, মেয়েটা মরে যাবে। সে তো আপনার কিছু নেয়নি। দয়া করুন, দয়া করুন, করুন ছাড়। নিক চোখ তুলে চিত্রার দিকে তাকায়। চিত্রা ভয়ে পিছিয়ে যায়। এগুলো চোখ নয়, যেন নিষ্ঠুরতা ছড়া দুইখানি অগ্নি মণি। চিত্রা সেই চোখে দৃষ্টি রাখতে কেঁপে ওঠে, আরও পেছনে সরে যায়। মুখে কান্না, তবু শব্দ নেই। নিক ফিরে তাকায় অ্যানির দিকে, তার ঠোঁটে ফের সেই পশু হাসি। কণ্ঠে আগুনের ছায়া নিয়ে বলে, জ্বলন্ত কয়লা, এটার উপর দিয়ে হাঁটো বেবি গার্ল। হাঁটবে আর 3 কবুল বলবে। অ্যানি আটকে ওঠে, ধীরে মাথা তোলে। অ্যানির কম্পিত দৃষ্টি কেমন স্থির আর শূন্যতা বিহ্বল হয়ে আছে। অ্যানি আবারও তাকায় নিকের দিকে। এই মুখটা কত সুন্দর, যে কেউ মায়ায় পড়তে বাধ্য। ঠোঁটের নিচে কুচকুচে তিল, ডান ভ্রুতে কাটা দাগ, দৃষ্টিনন্দন গঠন, কিন্তু হৃদয়ের ভেতরটা যেন নরকের চেয়েও ঘৃণ্য। সৃষ্টিকর্তা কিভাবে বানিয়েছেন এমন এই এক রূপ, যার ভেতরে শুধুই বিষ? অ্যানি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, শরীর কাঁপছে, তবুও সে উঠে দাঁড়ায়। তার চোখ পড়ে সেই কয়লার দিকে, লালচে ফুসফুস ফোটানো গনগনে কয়লা। ধোঁয়া উঠছে উপর থেকে। অ্যানি নিকের দিকে তাকায় এক পলক, তারপর জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে বলে, জ্বলন্ত কয়লার দিকে হাঁটবো, কিন্তু কবুল বলবো না। ধর্মহীন তুই। অ্যানি চেঁচিয়ে উঠতে দেরি, নিকের হাতের থাপ্পড় পড়তে দেরি হয়নি। একটা থাপ্পড়ে অ্যানির দুনিয়া ঘুরে আসে। এই 2 দিনে যে 2টা থাপ্পড় খেয়েছে তা তার জীবনে কখনো খেয়েছে কিনা সন্দেহ। নিক অ্যানির ঘাড়ের পেছনের অংশের চুল খামচে ধরে বলে, খবরদার, জ্ঞান হারানো যাবে না। আজ বিয়ে হলেও তোকে চাইবো, আর না হলেও চাইবো। রাগ নিয়ন্ত্রণ করে আছি বলে ভালো ভেবে নিয়েছিস? অ্যানি নিকের হাতের বাঁধনে থাকা অবস্থায় ছটফট করে বলে, করবো না আপনাকে বিয়ে আমি। ধর্মহীন জানোয়ার আপনি। নিক অ্যানির কানে হিস হিসিয়ে বলে, নোপ, আমার বাপ মুসলিম ছিল, বাট বিয়ে তো করতেই হবে, না হলে তোমার পুরো শরীর প্রতিটা দেশ দেখবে। পর্ন স্টারদের ছাড়িয়ে যাবে তুমি বেবি গার্ল। অ্যানি থমকে যায়, কাপা গলায় বলে, মানে কি বলতে চাইছেন আপনি? নিক ঠোঁট কামড়ে হেসে বলে, রক্ষী তাদের সামলাতে গেলে সিসি ক্যামেরা লাগিয়ে রাখতে হয়। তোমার ড্রেস চেঞ্জ থেকে শুরু করে প্রতিটা জিনিসের ভিডিও আমার কাছে আছে। বিয়ে করে একজনের কাছে মরতে চাও নাকি হাজারটা পুরুষের লালসার কাছে? নিক কথাটা বলে অ্যানির কাছ থেকে সরে আসে, নিজের ঠোঁট কামড়ে ধরে পুনরায় ডার্ক বাঁকানো চেয়ারে বসে পড়ে। অ্যানি স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। অ্যানিকে স্তব্ধ হতে দেখে আরিশ কপাল কুঁচকে নিকের দিকে তাকায়। নিক বাঁকা হেসে স্টিকের টেবিলের উপরে রাখা ধারালো চাকু দিয়ে ঠক ঠক করে শব্দ করে। কাজে ভয়ে শিউরে ওঠে আবারও। শব্দের মানে বুঝতে পেরে বিয়ের কাজ শুরু করে দেয়। নিককে কবুল বলতে বললে নিক অ্যানির স্তব্ধ হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে। নিককে একাধারে কবুল বলতে দেখে কাজী ভড়কে যায়, কণ্ঠে ভয় নিয়ে বলে, থেমে যান স্যার, আর বলতে হবে না, 3 বার বললেই হয়। নিক থেমে যায়, কাজীর দিকে বিরক্তি নিয়ে বলে। সংখ্যা আগে জানানো উচিত ছিল। কাজী থতমত খেয়ে যায়। টেবিলের উপর এমন ধারালো অস্ত্র, এমনি তার ভয়ে জীবন বের হয়ে যাওয়ার মতন অবস্থা, তার উপরে আবার চোখের সামনে এমন নরকীয় কাহিনী। নিক অ্যানির দিকে তাকিয়ে বলে, মেয়েকে কবুল বলতে বলুন দ্রুত। 3 কদম কয়লার উপর দিয়ে এগিয়ে যাবে আর 3 বার কবুল উচ্চারণ করবে। কাজী সাহেবের কোনো নির্দেশ ছাড়াই অ্যানি কবুল উচ্চারণ করে জ্বলন্ত আংলার উপরে নিজের পা রাখে। মুহূর্তে পায়ের তলা ছুলে যায় সেই প্রজ্বলিত কয়লার উৎফুল্লিত তাপ।
ছ্যাদ করে ওঠে পায়ে নিচের চামড়া। সাথে সাথে আরিশ দাঁড়িয়ে যায়। লিভিং রুম থেকে বেরিয়ে যায় সে। ভালোবাসার মানুষের এমন নির্মম দৃশ্য দেখার মতো শক্তি তার নেই। অধীরা চোখ বন্ধ করে ফেলে। নিক পৈশাচিক হাসি দিয়ে তাকিয়ে আছে অ্যানির দিকে। পায়ের নিচে প্রতিটি কোষ যেন বিদ্রোহ ঘোষণা করে। মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। ব্যথা এত গভীর হয় যে চিৎকার করাও হয়ে পড়ে বিলাসিতা। আঙ্গুলগুলো অবশ হয়ে যায়। স্নায়ু উত্তাপে পুড়ে ছিন্ন হয়ে গিয়েছে। রক্তপ্রবাহ বদ্ধ হয়ে কালচে বর্ণ ধারণ করে। হাড় অবধি ব্যথা হয়ে যায়। অ্যানির ছোটোখাটো শরীরটা বেঁকে ওঠে। সৌন্দর্যের প্রতীক ছিল যে অ্যানির, তার চোখে মুখে শুষ্কতার ছাপ। ব্যথায় জর্জরিত হয়ে আচমকা পা সরিয়ে নেয়। রক্তে ভেসে ওঠে তার ডান পা। পায়ের নিচ অংশে পুড়ে লাল হয়ে গিয়েছে সাথে সাথে। ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহ শব্দটা উচ্চারণ করে সাথে সাথে মেঝেতে বসে পড়ে। কিন্তু তার আগেই কোনো শক্ত হাত শূন্যে ভাসিয়ে তোলে। অ্যানি কথা বলতে পারছে না। জ্ঞান হারাবে যে কোনো সময়। নিক অ্যানির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, 2 বার কবুল উচ্চারণ করে অজ্ঞান হও বেবি গার্ল, না হলে যা বলেছি সব করব। অ্যানি একবার দেখে নেয় পিশাচ নিককে। ইজ্জত রক্ষার ভয়ে জ্ঞান হারানোর আগে 2 বার উচ্চারণ করে। কবুল। নিক বাঁকা হেসে অ্যানিকে নিয়ে উপরে উঠতে থাকে। অ্যানির শরীর নিস্তেজ হয়ে আসে। জ্ঞান হারিয়েছে অনেক আগেই। কাজে নিজের জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়ে পালায়। তবে তাকে কেউ আটকায়নি। যেখানে কাজ শেষ সেখানে আটকানোর কোনো কারণ নেই। নৈশকালীন নিস্তব্ধতার অন্তিম প্রহরে যখন গগনের প্রাচীর ছিন্ন করে মসজিদের মিনার থেকে ধ্বনিত হয় ফজরের আজান, তখন ধরণীর বুকে এক অনুপম বিধাতার অবগাহন করে। নিবিড় প্রতীক্ষার এই ক্ষণগুলোয় বিহঙ্গকুলের মৃদমন্দ কুজন যা স্রষ্টার পানে আরাধ্য প্রার্থনার সুর হয়ে ধ্বনিত হয়। বাতাসে মিশে থাকে এক রহস্যময় অতীন্দ্রিয়তা যা হৃদয়কে করুণার্থ প্রার্থনার আবেশে আচ্ছন্ন করে তোলে। প্রকৃতির প্রতিটি কণিকায় প্রতিফলিত হয় এক অপার আধ্যাত্মিকতা, যেখানে নশ্বর জগৎ হারায় আপন সত্তা, আর অন্তত সত্তার প্রতি নিবেদিত হয় নীরব অর্ঘ্য। এই আলোকিত মুহূর্তে ফজরের আজান যেন প্রভাতী শৈরবের সঙ্গীতে অন্তরাত্মার গভীরতম স্তরে আঘাত করে জাগিয়ে তোলে সৃষ্টিকর্তার গভীর চেতনা। মা তার সন্তানের শিউরে বসে আল্লাহর দরবারে প্রাণ ভিক্ষে চাচ্ছে। নিজের স্বামীর জন্য প্রার্থনা করছে। বারবার গ্যাংস্টার বসের ঠান্ডা মস্তিষ্কে বলে যাওয়া কথাগুলো কর্ণে খেলে বেড়াচ্ছে। যদি সত্যি তার সন্তানদের কোনো ক্ষতি করে দেয়। মায়ের মন গভীর আকুতিতে কান্না করে ওঠে। বাচ্চারা ঘুমাচ্ছে আর মা বালিশে চোখের পানি ভেজাচ্ছে। স্বামী হারিয়ে হয়তো বেঁচে আছে, কিন্তু সন্তান হারিয়ে কিভাবে বাঁচবে? প্রয়োজন নেই আর ন্যায় বিচারের। স্বামীর মৃত্যুর বিচার আর চাইবে না। এরপরও তাদের বাচ্চাদের সুরক্ষা চাই। গ্যাংস্টার বস যদি সত্যি ওদের মেরে দেয়। মায়ের বুক ধুক ধুক করে ওঠে। সামান্য নিস্তব্ধতা পার করতেই দরজার ক্রিং ক্রিং শব্দে আটকে ওঠে। সন্দেহবশত সামনে এগিয়ে যেতেই কারো জুতার শব্দে ভয় পিছিয়ে যায়। কপাল দিয়ে ঘাম বের হচ্ছে অনবরত। একটা কালো হুডি পরা ছায়া এসে মহিলাটির সম্মুখে দাঁড়ায়। মহিলাটা কাঁপতে কাঁপতে ঠায় দাঁড়িয়ে বলে, উচ্চ শব্দের হাসিতে কম্পমান হয়ে পড়ে চারপাশ। কি সেই ভয়ঙ্কর বিশ্রী শব্দ! মহিলাটা মুখে হাত দিয়ে কান্না করে ওঠে। নিজের সন্দেহ ভুল প্রমাণিত হয়। কালো হুডি পরা লোকটা আচমকা মহিলাটির গলায় চেপে ধরে। মহিলাটা নিজেকে বাঁচানোর জন্য ছটফট করে ওঠে। লোকটা বিকৃত হাসি দিয়ে বাচ্চাদের কাছে যায়। এরপর মহিলাটির দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে একটা বাচ্চার বুকের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। সন্তানের বুকে ছুরি দেখে স্তব্ধ হয়ে যায়। নিজের বাচ্চার নাম ধরে চিৎকার করে ওঠে। বাচ্চাটা কোনো শব্দ ছাড়াই ঘুমন্ত অবস্থায় রক্তে ভেসে যায়। নিষ্পাপ ফুলটা হয়তো বুঝতেও পারেনি তার সাথে ঠিক কী বর্বরতা হয়েছে। একজনকে মেরে নরপিশাচ হুডি পরা ব্যক্তিটা অপর বাচ্চার দিকে তাকায়। বাচ্চাটা ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। নিজের ভাইয়ের রক্তাক্ত লাশ দেখে কান্না করে ওঠে। মায়ের সাথে কোনো আগন্তুককে ধস্তাধস্তি করতে দেখে উচ্চস্বরে ডাকতে থাকে। 6 বছরের বাচ্চাটা গগন কাঁপিয়ে চিৎকার করতে থাকে। মহিলাটা লোকটার হাত থেকে ছুরিটা নেওয়ার জন্য ছুটোছুটি করতে থাকে। কিন্তু একটা ছেলের শক্তির কাছে একজন মেয়ের শক্তি খুবই নগণ্য। লোকটা রেগে আচমকা মহিলাটার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। মুখ থেকে কিছু অকাথ্য ভাষায় গালি দেয়। একটা আঘাতে সীমাবদ্ধ থাকে না, একাধারে অজস্র আঘাতে রক্তাক্ত করে ফেলে। মহিলাটা রক্তে ভেসে যায়। তবু সন্তানের বাঁচার আকুতি জানিয়ে বলে, মারবে না ওকে, আমার পুরো বংশ শেষ করবে না, ওকে বাঁচতে দাও।
মহিলাটা রক্তে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ব্যথায় নিজের জীবন বেরিয়ে আসছে। তাজা রক্তে ভেসে যাচ্ছে পুরো রুম। রক্তের টাটকা গন্ধ। লোকটাও পৈশাচিক আনন্দ পাচ্ছে। লোকটা ছুরি নিয়ে বাচ্চাটির দিকে এগিয়ে যেতেই মহিলাটা পুনরায় লোকটার পা ধরে ফেলে। 2 পা আটকে কান্না করে বলে, দয়া করো, আমার একটা বাচ্চাকে বাঁচতে দাও, মেরো না ওকে। আমার অস্তিত্ব সব এভাবে ধ্বংস করে ফেলো না, দয়া করো আমাদের উপর করুণার ভিক্ষে চাইছি। মহিলাটা নিঃশ্বাস নিতে পারছে না। বাচ্চার শেষ আকুতি নিয়ে বারবার মিনতি করে যাচ্ছে। লোকটা নিষ্ঠুরতার সাথে পা দিয়ে ধাক্কা দেয়। ধাক্কার সাথে সাথে মহিলাটা ছিটকে পড়ে। নড়ার ক্ষমতা আর নেই। শুধু ঝাপসা চোখে দেখতে পাচ্ছে তার জীবন্ত সন্তানের বুকে ছুরি ঢুকানো হচ্ছে। মা নিজের চোখে সেই দৃশ্য দেখতে না পেরে চিৎকার দিয়ে ওঠে। আল্লাহ, তোমার বান্দার সাথে এমন বর্বরতা হতে দিও না। নরপশুটাকে জ্বালিয়ে দাও আর আমার সন্তানকে বাঁচিয়ে দাও। কিন্তু হায় আফসোস, মায়ের দোয়া হয়তো সেদিন আরুষের মালিক কবুল করেনি। ছেলের চিৎকারের শব্দে মা কাপা চোখে চোখ খুলে দেখতে পাচ্ছে তার সন্তানের বুকে অজস্রবার ছুরি চালানো হচ্ছে। রক্তে রাঙা হয় অচেতন হয়ে পড়ে থাকে তার 2টা নিষ্পাপ ফুল। মহিলাটা নেতিয়ে পড়ে। লোকটা মহিলাটার দিকে এক পলক তাকিয়ে হুটির আড়ালে রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে যায়। একদম নিঃশব্দে নিজের গন্তব্যে এগিয়ে যায়। থাকে না কোনো প্রমাণ। মহিলাটা মৃত্যুর আগে নিজের চোখের পানি ছেড়ে বলে, স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, নিজের রক্তাক্ত হয়েছে। হাসরের ময়দানে তোমার দরবারে এই বর্বরতার হিসাব চাই। বন্ধ হয়ে যায় চোখ দুটি। রুহুটা আজরাইল খপ করে এসে নিয়ে যায়। বন্ধ রুমে পড়ে থাকে 3টা রক্তাক্ত দেহ। কিন্তু কে করেছে এমন? আছে কি কোনো প্রমাণ? কেউ পারবে এর রহস্য উন্মোচন করতে? সকালের আকাশে হব্র ও দীর্ঘস্থায়ী আলো একত্রিত হয়ে অর্ধচন্দ্রাকৃতির হালকা রশ্মির মতো নগরের প্রতিটি কোণ ও ছাদে অনিবার্যভাবে বিস্তৃত হচ্ছে। সকালের সৌন্দর্য কখনো নিখুঁতভাবে নির্মল নয়, এর গভীরে লুকানো রহস্য অপ্রত্যাশিত অন্ধকার। ভাইপার ম্যানশনে একটা বদ্ধ রুমে কালো পর্দাগুলো বাতাসে সামান্য দুল খাচ্ছে। রুমের মধ্যে আহত হয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে অ্যানি। নিক অ্যানির সামনে থাকা ডিভানে 2 হাত 2 পাশে রেখে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। চিত্রা মাসি অ্যানির কপালে বারবার জলপট্টি দিয়ে দিচ্ছে। জ্বরে গা পড়ে যাচ্ছে। অ্যানি ঘুমের মধ্যেই ফুপিয়ে উঠছে। শরীরের যন্ত্রণাদায়ক ব্যথা দিয়ে যেন সে নিজের মৃত্যুকে দেখছে। পায়ের পাতাগুলো পুরো লাল হয়ে আছে। অ্যানি যন্ত্রণায় ছটফট করছে। চিত্রা মাসি নিকের নিষ্ঠুরতা দেখে আর চুপ থাকতে পারেনি। ভেতরের ভয়টাকে নিয়ে আতঙ্কে আকুতি করে বলে ওঠে, স্যার, মেয়েটা মরে যাবে যদি দ্রুত চিকিৎসা করানো না হয়। এইসব পুরা শরীরের ক্ষত স্থানগুলোতে ইনফেকশন হয়ে যাবে। কিছু করুন স্যার। চিত্রামাসি সামান্য কেঁদেও ওঠে, কিন্তু পুনরায় আবার ভয় করতে শুরু করে ভেতরে। তার আগ বাড়িয়ে কথা বলাটা নিয়ে স্যার এখন নিশ্চয়ই রেগে গিয়েছে। কিন্তু চিত্রার ভাবনা ভুল ছিল। চিত্রার সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে ডাক্তার এসেছে, সাথে অধীরাজও রয়েছে। ডাক্তার ধীর পায়ে এসে অ্যানির পাশে বসে। অ্যানির এমন অবস্থা দেখে কিছুটা আটকে ওঠে। অ্যানির মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। নিজের স্তব্ধতা কাটাতে উঠতে না পেরে অন্য ঘরে চলে যায়। এতটা সুন্দর কোনো মানুষ আদৌ হয়? এটা মেয়ে নাকি কোনো পরী? সৌন্দর্যের কারণে শরীরে প্রবাহিত রক্তগুলোও যেন দৃশ্যমান। এত লাস্যময়ী কেন এই নারী? ডাক্তারকে একধানে অ্যানির দিকে তাকিয়ে থাকতে দেখে নিক বিরক্তি নিয়ে অধীরাজের দিকে তাকিয়ে বলে, কাকে নিয়ে এসেছিস তুই? নারীরূপী কোনো পুরুষকে নিয়ে আসিসনি তো? অধীরাজ থতমত খেয়ে যায়। মিসেস সানা আফ্রিকার একজন অনেক বড় বিজ্ঞ ডাক্তার। ছেলে হওয়ার কোনো চান্স নেই। ওনার স্বামী সন্তান সব আছে। সবাই চেনে ওনাকে, তাই উনি মোটেও ছেলে নয়। অধীরাজ আত্মবিশ্বাস রেখে বলে, স্যার, গঠন পরিবার সব যাচাই করে তো মেয়েই দেখছি। নিক রাগে কিরমিরিয়ে ওঠে। যদি মেয়ে হয় তাহলে এইভাবে আরেকটা মেয়ের দিকে তাকিয়ে আছে কেন? ম্যাডামের দিকে কে তাকায় না স্যার? যে দেখে সেই তো তাকিয়ে থাকে। অধীরাজ কথাটা বলে থামে, তবে মনে মনে আওড়ায়, উনি যদি আজ এত সুন্দর না হতেন তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো। এমন কোমল মেয়ের স্থান এত জঘন্য নরকে কখনো হতো না। ওনার কোমলতা আর সৌন্দর্য আজ ওনার জন্য অভিশাপ। এক ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলে রাগে থরথর করে কেঁপে ওঠে শরীর। সবাই তাকে থাকে মানে?
সবাই তাকিয়ে থাকে মানে? নিক গম্ভীর হয়ে অ্যানির মুখটার দিকে তাকায়। কিছুক্ষণের মধ্যে একটা বক্র হাসি দিয়ে ঠোঁট বাঁকায়। ডাক্তারকে এখনো অ্যানির দিকে তাকিয়ে থাকতে দেখে নিজের ধৈর্য হারায়। সামনে থাকা ওয়াইনের গ্লাসটা চেপে ধরে ধমকে ওঠে। ফাক, আর এক মুহূর্ত এই মুখের দিকে তাকালে চোখ তুলে নিয়ে আসবো। ইউ আর গোফিং অ্যারাউন্ড হিয়ার ইনস্টেড অফ ওয়াকিং। যার জন্য আনা হয়েছে সেটা দ্রুত করে 10 মিনিটের মধ্যে রুম ত্যাগ করবে। নিকের ধমকে ডক্টর কেঁপে ওঠে। নিজের হুঁশে আসতেই গলা শুকিয়ে আসে। নিক হাতের গ্লাসটাকে ভেঙে দূরে ছুঁড়ে ফেলে দেয়। হাত দিয়ে সামান্য রক্ত ছড়লে টিস্যু পেপারে দিয়ে নিজেই তা মুছে ফেলে। মহিলাটা এইসব দৃশ্য দেখে নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। শরীর কাঁপছে ভীষণভাবে। নিজে কোনো রকম ধাতস্থ করে অ্যানির পাগুলোর দিকে তাকায়। নিজের নাক মুখ কুঁচকে চিত্রার দিকে তাকিয়ে প্রশ্ন করে, নিক এর কণ্ঠ পেয়ে ডক্টর সেদিকে তাকায়। এরপর সাহস সঞ্চয় করে প্রশ্ন করে। নিক ঘাড় কাত করে তাকায় ডক্টরের দিকে। ডক্টর ভয়ে আবারও শিউরে ওঠে। নিক নিজের দৃষ্টিতে রাগ মিশিয়ে বলে, নিক বরফের উপর দিয়ে হাঁটছিল, আর সেখান থেকে জ্বলন্ত কয়লা লেগেছে। এর এমন উদ্ভট উত্তরে অধীরা চোখ বড় বড় করে তাকায়। বরফের উপরে কয়লা রাখলে সেটা কি আর জ্বলন্ত কয়লা থাকে? কয়লা নিজেও তো বরফে পরিণত হয়। ডক্টর নিকের কথাটা বুঝতে না পেরে বলে। নিক নিজের ধৈর্য হারিয়ে বলে, ডক্টর কি বালপাকনামি করে হয়েছেন? যখন অন্যকে প্রশ্ন করবেন তখন নিজে কেন এই পেশা বেছে নিয়েছেন? দ্রুত নিজের কাজ করুন, আর একটা কথা বের হলে জবান বন্ধ করে ফেলবো। ডক্টর এমনিতেই ভয় কাঁপছিল। এবার নিকের এই পরপর ধমকে যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। অ্যানির পাটাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার বুঝতে বাকি নেই এখানে নরকীয় কোনো ঘটনা ঘটেছে। অ্যানির অবস্থা দেখে সব ভয় ভুলে তার প্রথম লক্ষ্য হয়ে ওঠে ক্ষত স্থানগুলোকে স্থিতিশীলকরণ, সংক্রমণ প্রতিরোধ এবং ব্যথানাশকের ব্যবস্থা করা। তিনি প্রতিটি ধাপকে এমন নিখুঁত নিয়ন্ত্রণের সম্পাদন করেন যেন পুড়ে যাওয়া ত্বকের ক্ষতি সীমিত হয়। সর্বপ্রথম আক্রান্ত অংশের উপরে জমে থাকা ধূলিকণা, কার্বন কণা বা দাহজাত পদার্থ সম্পূর্ণরূপে অপসারণ করা হয়, যা ক্ষতির গভীরতা বৃদ্ধি করতে পারে। এরপর ক্ষতস্থলকে নিখুঁত জীবাণুমুক্ত দ্রাবক দ্বারা ধুয়ে প্রতিটি ফোসকা, ছায়ারেখা ও ত্বকের ভেতরে স্তর সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয়। ডাক্তার খুব যত্নে ক্ষতস্থলে অ্যান্টিসেপটিক প্রয়োগ করে। অ্যানি ছটফট করছে। 2 হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে আছে। চোখ দিয়ে ভেসে পড়ছে নোনার জল। অ্যানি প্রশ্ন সহ্য করতে না পেরে সামান্য আর্তনাদও করে ওঠে মাঝে মাঝে। চিত্রামাসি নিজেও কাঁদছে। অ্যানির হাতটাকে শক্তভাবে চেপে ধরে আছে। সবার ভেতরকেই নাড়িয়ে তুলছে অ্যানির এমন নরকীয় অবস্থা। কিন্তু গ্যাংস্টার বস নিক জেভানের কি এতে কিছু যায় আসে? ওনার হৃদয় কি কাঁদছে? অ্যানি তো এখন তার বিবাহিতা স্ত্রী হিসেবে না হোক, একজন মানুষ হিসেবেও কি অ্যানির এমন করুণ আর্তনাদ তার ভিতর কাঁপিয়ে তুলছে না? কাঁপছে না, কারণ ওনার কোনো হৃদয়, মায়া, মমতা কিছুই নেই। তাই তো কেমন নিষ্ঠুরভাবে বসে আছে। চোখে আরও বিরক্তি উপচে পড়ছে। ডক্টর অ্যানিকে সান্ত্বনা দিয়ে বলে, ডক্টর সংক্রমণের সম্ভাব্য উৎসকে চিহ্নিত করে এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ক্রিম ব্যবহার করে প্রদাহ ও তীব্র ব্যথা নিয়ন্ত্রণ করেন। ক্ষত অনেক গভীর, তাই তিনি ড্রেসিং বা আংশিক ত্বক প্রতিস্থাপন প্রয়োগের পরিকল্পনা গ্রহণ করেন, যেখানে ক্ষতস্থলকে স্থায়ীভাবে আচ্ছাদিত ও সুরক্ষিত রাখা হয়। প্রতিটি স্তর আলাদাভাবে দেখা হয়। উপরের লাল ফোলা অংশ, মধ্যস্তরের ধূসর বা সাদা ক্ষয়প্রাপ্ত অংশ এবং নিচের স্থিতিশীল ত্বক, যাতে কোনো অংশ সংক্রমণ বা স্থায়ী ক্ষতি সৃষ্টি না করে। তিনি কিছুক্ষণ সময় নিয়ে ক্রমাগত অ্যানির পায়ের রক্ত সঞ্চার, তাপমাত্রা, ফোসকা অবস্থান ও ত্বকের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করেন। প্রতিটি স্পর্শ, প্রতিটি ড্রেসিং পরিবর্তন, প্রতিটি ক্রিম প্রয়োগ সবই একটি সূক্ষ্ম পরিকল্পিত ক্রমে হয়। ডক্টর প্রায় ড্রেসিং শেষে চিত্রার কাছে কয়েকটি মেডিসিন দিয়ে বলে। চিত্রা চোখে মুখে সম্মতি জানায়। ডাক্তার এইবার অ্যানির শরীরের ক্ষত দেখার জন্য কিছুটা ভয় নিয়ে বলে। নিক সামান্য তাকায় ডক্টরের দিকে। ডাক্তার আমতা আমতা করে বলে, ওয়াইফ নয়, রক্ষিতাই বে আবার। যা করার সামনেই করুন। ওদের আবার মান সম্মান থাকে নাকি?
নিকের তাচ্ছিল্য আর তিরস্কারপূর্ণ কথা অ্যানির কর্ণকুহরে প্রবেশ করতে চোখ বন্ধ করে ফেলে। কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল, তবুও সে চুপচাপ থাকে মৃত লাশের মতো। নিজের শরীর নিজেরই ঘৃণায় গা গুলিয়ে ওঠে। ডাক্তারের ভেতরে স্তব্ধ হয়ে যায়। রক্ষিতা, তাও আবার এমন নিষ্পাপ মেয়ে। অধীরাজ নিকের ইশারা পেতেই রুম থেকে বেরিয়ে যায়। অধীরাজ চলে যেতেই ডাক্তার অ্যানির জামায় টান দিতেই অ্যানি হাত দিয়ে বাধা দেয়, আটকে দেয় ডক্টরের হাত। ক্ষতে পছন্দ ধরে মরে যাবে, তবুও এই জানোয়ারের সামনে ড্রেস খোলা যাবে না। অ্যানি ছোট ছোট চোখ করে তাকায় ডক্টরের দিকে। ডক্টর অ্যানির চোখের ভাষা বোঝে, তবে সে নিরুপায় হয়ে তাকিয়ে থাকে। তার ওকে কিছু করার নেই। সে গ্যাংস্টার বস নিক জিব্রানকে হিসেবহীনভাবে ভয় পায়। এই মুহূর্তে সে নিজেও আতঙ্কে আছে। অ্যানির বাধা তোয়াক্কা করে ধীর হাতে শর্টসটা খুলে ফেলে। অ্যানি চোখ বন্ধ করে লজ্জায় দুই হাত দিয়ে আঁকড়ে ধরে নিজের শরীর। লজ্জায় আর ঘৃণায় চোখ দিয়ে পানি পড়তে থাকে। শরীরে শক্তি নেই যে লড়াই করবে। নিক আচমকা তাকায় অ্যানির দিকে। কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। ডিভান থেকে উঠে বেরিয়ে যায় রুম থেকে। নিককে যেতে দেখে ডাক্তার শান্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণে যেন জান ফিরে এসেছে। শ্বাস আটকে মরে যেত আর কিছুক্ষণ থাকলে। তিনি অ্যানির শরীরে ভালোভাবে স্ক্যান করেন কাচের ক্ষুদ্র টুকরো আছে কিনা। সব ক্ষত পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে দেয়। অ্যানির পুরো মুখ নীল হয়ে যাচ্ছে ব্যথায়। চিকিৎসা শেষ করে ডাক্তার যাওয়ার আগে অ্যানির দিকে তাকিয়ে বলে, অ্যানি শীতল চোখে তাকায় ডাক্তারের দিকে। অ্যানির চোখের নীলমণি তিনি এতক্ষণে খেয়াল করেন। কতটা লাস্যময়ী এই মেয়ে। তবে তিনি আর কিছু বলেন না, তপ্ত শ্বাস ফেলে বেরিয়ে যায়। অ্যানি ব্যথাতুর নিস্তেজ শরীরটাকে বিছানায় এলিয়ে দেয়। চিত্রা নাক টেনে বলে, আপনি রেস্ট নিন ম্যাডাম, আমি এক্ষুনি আসছি। শহর লুয়ান্ডা, আফ্রিকা। তারিখ 28 আগস্ট 2013। লুয়ান্ডার নিস্তব্ধ রাতের অন্তরালে যখন শহরের প্রতিটি নিঃশ্বাস ঘন অন্ধকারে ঢেকে যায়, তখন স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা প্রবেশ করে এক আবাসিক স্থাপনায়। এবং সেখানে তাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি, যা নিঃশব্দ আতঙ্কের প্রতিচ্ছবি হয়ে দুলতে থাকে সবার মনে। একজন মাতার দেহ এবং তার দুজন সন্তানের অচেতন দেহগুলোকে রক্তাক্ত হয়ে ছড়ানো আছে এবং এক অদ্ভুত নিস্তব্ধতায়। সময় নিজের মৃত্যুর কাছে কৃতজ্ঞতা সহ হোঁচট খাচ্ছে। নারীর মুখে বিরক্তি ও ভয় মিশ্রিত এক অর্ধখোলা দৃষ্টি, আর নিস্তেজ দেহে লুকিয়ে থাকা নিঃশ্বাসের অদৃশ্য খাঁজ বাতাসে ভেসে বেড়াচ্ছে। প্রত্যেকটি কোণ, প্রতিটি দেয়াল, প্রতিটি ছায়া স্থির হয়ে আছে মৃত্যুর বেদনাদায়ক প্রতিস্বরে। যারা জীবনের অল্পতম আলো ছোঁয়ার সুযোগ পায়নি, বালিশের পাশে নিখুঁত শিথিলতায় পড়ে আছে শিশু দেহটার দুইটা দেহগুলো রক্তমাখা পরিবেশে তাদের কোমলত্ব অদ্ভুতভাবে প্রহরীহীন। পুলিশের তদন্ত এখনও ধূসর রহস্যের অন্তরালে আটকে আছে। হত্যাকারীর পরিচয়, কার্যপ্রণালী, উদ্দেশ্য সবই তাদের জানা। বিবিসি নিউজ চ্যানেলের সহকারী পরিবার এরা। সহকারীও কয়দিন আগে নিখোঁজ হয়েছেন, এখন আবার তার পরিবার। কে করেছে এসব? প্রতিটি পদক্ষেপে এমন নিখুঁত পরিকল্পনা লুকানো, যা অভিজ্ঞতম গোয়েন্দাকেও হতবুদ্ধি করে দেয়। কোনো আলামত, কোনো আঙ্গিক, কোনো চিহ্ন সবই যেন অদৃশ্য হয়ে গেছে। এক প্রকার ধোঁয়ার আড়ালে মৃত্যুর নৃত্য চলছে। প্রতিবেশীদের ফিসফিস ভরা বিবৃতি, এত নিষ্পাপ পরিবারকে এভাবে নির্বিচারে মৃত্যুর হাতে তুলে দিতে পারে? শহরের আবহকে আরও ভীতসন্ত্রস্ত করে তোলে। বিশেষজ্ঞরা অনুমান করেছেন, হত্যাকারীরা এক প্রকার পেশাদারী নিখুঁততা নিয়ে কাজ করেছে। প্রতিটি বিশ্বাস, প্রতিটি ছায়া, প্রতিটি স্থিরতা নিয়ন্ত্রিত। হত্যাকাণ্ডটি যেন কেবল ভয়ের ক্যানভাসে আঁকা হয়েছে। পুলিশ সুপার বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য অনুসারে প্রতিটি ঘর, প্রতিটি কোণ, প্রতিটি আলমারির অন্তর্গত প্রতিটি সূক্ষ্ম দিক আমরা পরীক্ষা করেছি। হত্যাকারীর পরিচয় আমাদের কাছে এখনো অজানা। শহরের সেই অংশে আতঙ্ক, অস্থিরতা, নিঃশব্দ হাহাকার সব মিলিয়ে এক অমোচনীয় ছায়া বিস্তার করছে, যা প্রত্যেক প্রহরে নতুন ভয়ের জন্ম দিচ্ছে। মাতার মৃত্যু, শিশুদের নিঃশ্বাসহীন দেহ সবই শহরের ইতিহাসে অমোচনীয় কালো দাগ হয়ে থেকে যাচ্ছে, যার ছায়া দীর্ঘদিন পর্যন্ত এখানে প্রতিফলিত হবে। 3 জন লাশগুলোকেই পুলিশের তদন্তে নিয়ে আসা হয়। পুলিশ সুপার নিজের কেবিনে বসে গভীর চিন্তায় মগ্ন। হুট করে মাথায় কিছু একটা আসতে অবাকতার সাথে সামনে তাকায়। এরপর পাশে থাকা একজন পুলিশকে আদেশ দিয়ে বলে,
ল্যাবে যাব। গাড়ি বের করো দ্রুত। মহিলাটিকে আমরা অতি পরিচিত মনে হচ্ছে। মহিলাটিকে আমার অতি পরিচিত মনে হচ্ছে। উনি আরো একবার এসেছিলেন আমার কাছে। চেহারাটা খুব পরিচিত বোধ করছে। পুনরায় মহিলাটাকে দেখেছেন। পুলিশ সুপার 2 জন পুলিশ মিলে 20 মিনিটের ব্যবধানে ল্যাবে যায়। হ্যাঁ, একটা কাজে এসেছে। মহিলার মুখটাকে দেখাও তো পুনরায়। এরপর ডাক্তার মহিলার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। পুলিশ সুপার কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। এরপর মুহূর্তে থমথমে খেয়ে যায়। কিছুক্ষণ নীরব থেকে পাশে থাকা পুলিশের উদ্দেশ্যে বলে, উনি তো বিবিসি নিউজের প্রধান সহকারীর স্ত্রী, রাইট? তোমার মনে আছে 2 দিন আগে একটা মহিলা এসেছিল, আর ওনার অভিযোগ ওনার স্বামীকে কেউ খুন করেছে। আর সেটা হলো আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টার বস লিগ জমরান। নিজের স্বামীর খুনের শাস্তি চাইতে এসেছিল। পুলিশ সুপারের প্রতিটা বয়ান শুনে বাকি পুলিশ দুইটার গলা শুকিয়ে আসে। একজন কাপা গলায় বলে, প্রমাণ দিন। নিক জেবরানের কাজে কোনো সূত্র থাকেনি, আজ পর্যন্ত কেউ পায়নি। আমরা পাবো কিনা তাও সন্দেহ। পুলিশ সুপার কিছুক্ষণ মৌন থেকে বলে, দেখা যাক কি হয়। জঙ্গলের মধ্যে অবস্থিত একটা পুরনো বাংলো। সেখানে মাটির নিচে আবদ্ধ আছে বদ্ধ ঘর, গাছ ছমছমে পরিস্থিতি চারিপাশে। সে কক্ষখানি এক অদ্ভুত নীরবতার অভিশাপে আবদ্ধ, যেখানে বাতাসের প্রতিটি স্রোত অভিমাত্রায় গোমট হয়ে শ্বাসরোধী অস্বস্তি সঞ্চারিত করে। দেয়ালসমূহে জমাট বাঁধা আর্দ্রতার দাগ ও ছত্রাকের ঘনস্তর আর অদৃশ্য অন্ধকারের ছোপে মিলেমিশে এমন এক নিস্তব্ধ ঘোর রচনা করেছে যা উপস্থিত যে কোনো প্রাণকে অকারণ আতঙ্কের ছায়ায় আচ্ছন্ন করে তোলে। জানালার সংকীর্ণ ফাঁক দিয়ে প্রবেশিত ক্ষীণ আলোর রেখাটি ধূলিকণার দমকানিতে এতটাই নির্বাক ও ক্লান্ত স্বরূপ। আলো নিজেও সেখানে প্রবেশ করতে অনিচ্ছুক। চারিদিকে এমন এক কৃত্রিম নিস্তরঙ্গতা বিরাজ করছে যা শূন্যতায় অতল গহ্বর থেকে উদ্ভূত হয়ে বারবার আত্মার ভেতরে ধ্বনিত হয়। এই রুমে প্রবেশ করলে মনে হয় সময়ের স্বাভাবিক প্রবাহ হঠাৎ থেমে গেছে। প্রতিটি মুহূর্তে দম বন্ধ করা দীর্ঘশ্বাসে প্রসারিত হয়ে অসহনীয় গুমটে রূপান্তরিত হয়েছে। এখানে নীরবতাই হলো একমাত্র শাসক, আর তার তীব্র শাসনে মানুষের মানসপটে কেবল অনিবার্য শঙ্কার দমকা ছায়া ভেসে ওঠে। ঘড়ি নেই, আয়না নেই, রুমে এক গুমট অন্ধকার। সেখানে বসে আছে একটা ব্যক্তি, সামনে মানুষের রক্তাক্ত মৃতদেহ। লোকটা দেহটাকে দেখে একটা পৈশাচিক হাসি দেয়। তার শরীর ঢেকে আছে একটা কালো পোশাকে। লাশটাকে দেখে অট্ট হাসিতে ফেটে পড়ে। কি সেই ভয়ানক আর বিশ্রী হাসি! লোকটা কুকুরের মতো জিহ্বা বের করে নিজের ঠোঁট ভিজিয়ে নেয়। কেমন লালা পড়ছে মুখ থেকে। ধীরে ধীরে লাশের উপরে সামান্য চকলেট ক্রিম ঢেলে দেয়। এরপর জিহ্বা বের করে লেহন দিতে থাকে। রক্ত আর চকলেট মাখামাখি হয়ে যায় পুরো শরীরে, আর লোকটা সেগুলো পিশাচের মতো খেতে থাকে। পুরো শরীরের রক্ত নিজের জিহ্বা দিয়ে খেয়ে থাকে। এরপর একটা ছুরি দিয়ে হাত কেটে নেয়। সেখান থেকে নির্গত হতে থাকা তাজা রক্ত লোকটা জিহ্বা বার করে গিলতে থাকে সেই লাল রক্তগুলো। যেন কত স্বাদ আর কত তৃপ্তি। নির্জন অন্ধকারে বাতাসে ঘন কুয়াশার মতো ভয়ের নীরবতা নেমে এসেছে। কক্ষে শ্বাসরুদ্ধ করা এক গাঢ় ছমছমে আবহ বিরাজ করছে। প্রতিটি দেয়াল রক্তাক্ত বিভীষিকার সাক্ষ্য বহন করছে ধীরে ধীরে। লোকটার চাহনি বিকৃত উল্লাসে ভরপুর। নিথর লাশের শীতল দেহকে ধারালো ছুরির আঘাতে খণ্ড বিখণ্ড করছে। মাংস ছিঁড়ে বেরিয়ে আসা তাজা রক্ত সে পেয়ালার মতো তার ঠোঁটে তুলছে। তৃষ্ণার্ত পশুর ন্যায় এক চুমুকে গিলে নিচ্ছে সেই উষ্ণ তরল। তার মুখমণ্ডলে বিকৃত আনন্দের রূপ, ঠোঁটের কোণে রক্তের দাগ। সে রক্তাক্ত চাহনিতে যেন শয়তানি উল্লাসের ঝলক। মৃতদেহের প্রতিটি চিৎকারহীন ক্ষতস্থান থেকে নির্গত লাল স্রোত তার কাছে ভোগের এক অদ্ভুত উল্লাস। লোকটা কোনো মানুষ নয়, কোনো অন্ধকার শক্তি রূপান্তরিত রাক্ষস। মৃত্যুকে পানীয় আর যন্ত্রণাকে উৎসব বানিয়ে নিয়েছে। ঘর জুড়ে লাশের গন্ধ, রক্তের কটু ধোঁয়া আর উন্মত্ততার বিকৃত হাসি মিলেমিশে এমন এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে, যেখানে মানবতার প্রতিটি রেখা মুছে গিয়ে কেবলমাত্র নরকের গর্জন শোনা যায়। ছুরি দিয়ে পুরোটা শরীর খণ্ড বিখণ্ড করে ফেলে। কাঁচা মাংসগুলো একটা পাত্রে তুলে নেয়। বাঁকা হেসে মাংসগুলোর দিকে তাকিয়ে একটা আবদ্ধ ফ্রিজে ভরে রাখে। কত শত লোকের মৃতদেহের অংশ যে এই ফ্রিজে আছে তার কোনো হিসেব নেই।
নেই কোনো আকার গণনার পরিমাণ, শুধু এখানে লেগে আছে রক্তের দাগ। লোকটা ধীর পায়ে বেসিনের কাছে যায়, পানি ছেড়ে হাত ধৌত করে রক্তগুলো পরিষ্কার করে ফেলে। এরপর লাশ রাখা স্থানটাকে দেখে বিকৃত হেসে অন্য রুমে চলে যায়। সেখানে গিয়ে একটা গোলাকৃতি বারান্দায় বসে পড়ে। উপরে খোলা আকাশ, সামনে শত শত ওয়াইনের বাহার। একটা ওয়াইনের বোতল তুলে আকাশের দিকে তাকায়, এরপর এক চুম্বকে শেষ করে পুরোটা ওয়াইন। এরপর এক ওয়াইনের বোতল শেষ করতে থাকে। ঠিক ততক্ষণ খায় যতক্ষণ সে মাতাল না হচ্ছে। একসময় নিজের অচেতন শরীরটাকে এলিয়ে দেয় চেয়ারের দিকে। অর্ধ অচেতন হয়ে বিড়বিড় করে ওঠে। রাত 9টার কাছাকাছি। মেডিসিনের রিয়াকশনে অ্যানির এতক্ষণে গভীর ঘুমে মগ্ন ছিল। সামান্য কারণেও চোখ মেলে তাকাতে পারিনি। দীর্ঘক্ষণ ঘুমের কারণে শরীরটা আরও নিস্তেজ হয়ে আছে। নিজের শরীরে ব্যথা অনুভব করতে না পেরে একটু শান্তি অনুভব করছে। তখন মনে হচ্ছিল কলিজাটাকে কেউ ছিঁড়ে নিচ্ছে। অ্যানি শান্তির নিঃশ্বাস ফেলে। পুরো রুমে কেমন আবছা অন্ধকার হয়ে আছে। রুমে এমনিতেই সব জিনিস পাত্রের রং কালো, আর তার উপরে আবার লাইট অফ। ফলে অ্যানির কাছে এমন ভুতুড়ে মনে হচ্ছে। সে ভেবে পায় না একটা লোকের কালো রং পছন্দ মানা যায়, তাই বলে তার বাড়ি থেকে শুরু করে প্রতিটি জিনিসের রং কালো হবে? আর হতেও পারে। এই লোক কোনো স্বাভাবিক মস্তিষ্কের নাকি সাইকো? অ্যানি বিড়বিড় করে শোয়া থেকে উঠতে যাবে, এমন সময় পায়ে সামান্য টান অনুভব করে। মুখ থেকে আচমকা আর্তনাদ বেরিয়ে আসে। চোখ মুখ খিচে ফেলে ব্যথার কারণে। কিছুক্ষণ নিস্তব্ধ থেকে চোখ মেলে তাকাতে আটকে ওঠে। একটা বিশাল ছায়া তার সম্মুখে দাঁড়িয়ে আছে। অ্যানি ভয়ে সামান্য ঠোক গিলে সামান্য গলা ভিজিয়ে বলে, কে? কোনো রেসপন্স নেই। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। অ্যানির রুহু বেরিয়ে আসার উপক্রম। ছায়াটি যখন একদম তার কাছাকাছি আসে, ঠিক তখন ওই ভূত বলে চিৎকার দিয়ে ওঠে। কিন্তু চিৎকারটা ভালোভাবে দিতে পারেনি। ঠিক তার আগে শক্তপোক্ত হাতের আঙ্গুল দিয়ে তার 2 ঠোঁট চেপে ধরে। কারোর হাতের স্পর্শ ঠোঁটে লাগতেই অ্যানি শিউরে ওঠে। ভয়ে প্রায় কান্না করার মতন অবস্থা। আঙ্গুলের স্পর্শ একটু হালকা হতে অ্যানি ভাঙা গলায় বলে, এক পাগলের ভাত নাই, আবার আর এক পাগলের আমদানি। সাক্ষাৎ নর পশুর সাথে আছি আমি। সামান্য ভূত হয়ে আমাকে ভয় দেখাতে কেন এসছেন? আবারও সেই দৃঢ় আঙ্গুলে দিয়ে চেপে ধরে। অ্যানি সামান্য পিছিয়ে যায়। ছায়াটা অ্যানির মুখের সামনে মুখ নিয়ে হিসিয়ে বলে, নরপশুর রূপ দেখবে বেবি গার্ল, আজ ফার্স্ট নাইট আমাদের। অ্যানির ভিতর কেঁপে ওঠে। আতঙ্কে জমে যায় সে। বিছানার চাদর খামচে ধরে কিছুটা পিছিয়ে যায়। নিকের মুখ থেকে মদের গন্ধ পেয়ে অ্যানির নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসার উপক্রম। সামান্য সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, সেখানে মত্ত বমি চলে আসে। অ্যানি নিজের নাক চেপে ধরে অন্ধকারে আরও পিছিয়ে যায়। নিক অ্যানিকে হ্যাচকা টানে নিজের সামনে নিয়ে আসে। পালালে তো চলবে না, ফার্স্ট নাইট তো কাটাতে দিবে, আর বাধা দিলে হাত পা কেটে ফেলবো। অ্যানি ছটপটিয়ে ওঠে। ছাড়ুন আমাকে, খবরদার কাছে আসার চেষ্টা করবেন না, খুন করে ফেলবো আপনাকে। নিক ঠোঁট কামড়ে হেসে অ্যানির দিকে তাকায়। এরপর অ্যানির উড়ুর উপরে শুয়ে নিজের পক্ষের দিকে ইশারা করে বলে, এখানে এখানে ভীষণ কাঁপছে, একটু ছুঁয়ে দেবে বেবিকা। গড প্রমিস একদম কাঁপাকাঁপি বন্ধ হয়ে যাবে, আর যদি বন্ধ না হয় তাহলে রিভলভার ঠেকিয়ে রেখে দিব। অ্যানি চমকে তাকায় নিকের দিকে। সে আজ অবাকের চরম পর্যায়ে গিয়েছে। এতটা নরম তো গ্যাংস্টার বস নিক জেভরান নয়। মাতাল হয়ে এসব কী বলছে? সজ্ঞানে থাকলে নিশ্চয়ই অ্যানিকে জোর করত, তাকে আবারও মানসিক নির্যাতন করে রক্তাক্ত করে ফেলত। তার উড়োর উপরে মাথা রাখাটা একদম সহ্য হয়নি। এমন একটা জানোয়ারের স্পর্শ পেলেই তার গা গুলিয়ে আসে। অ্যানি নিজের উড়ো সরিয়ে নেয়। নিক মাথা তুলে তাকায় অ্যানির দিকে, মুখে রাগের আভাস। অ্যানি কাপা গলায় বলে, কেন? অ্যানি নিঃশ্বাস টানে। কিভাবে শান্তভাবে আবার প্রশ্ন করছে কেন? মাতলামো করার জন্য কি তাকেই পেয়েছিল? সজ্ঞানে থাকলে নিশ্চয় নির্যাতনের শিকার হতো। অ্যানি বিরক্তি নিয়ে বলে। নিক শব্দে বাঁকা হেসে বলে। তবে অন্ধকারে অ্যানি নিকের মুখটা ভালোভাবে দেখতে পায়নি। নিক অ্যানির দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, আপনারা পশু, আর কোনো পশুর সাথে আমি থাকতে চাই না।
আপনাদের এই পশুত্ব একদিন ধ্বংস হবে। আমার রক্ষিতা, স্টপ ইওর ইমোশনাল ড্রামা মাই ফাকিং বেবি গার্ল। এইসবে আবার কিচ্ছু যায় আসে না। পুরো ঘরে পিনপতন নীরবতা। অ্যানি ভয় পেয়ে যায় যদি রেগে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, তাহলে কিভাবে সামলাবে সে সব কিছু। নিক শুনেছে কি না বোঝা গেল না। আচমকা অ্যানিকে নিজের বাহুবন্দি করে নেয়। অ্যানি ভয়ে কেঁপে ওঠে। সে বর্তমানে নিকের শক্তপোক্ত বুকের নিচে। অ্যানির যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। অ্যানি ছটপট করে ওঠে। এখনই সুযোগ পালানোর। লোকটা এখন মাতাল আর অর্ধ অচেতন, চাইলেও কিছু করতে পারবে না। অ্যানি ছোটার জন্য ধস্তাধস্তি শুরু করে দেয়। নিক গম্ভীর গলায় আওয়াজ তুলে বলে, যত নড়াচড়া করবে তত চেপে ধরবো। কন্ট্রোললেস হলে আমাকে সামলাতে হবে। মরে গেলেও কিন্তু আমার করুণা পাবে না, কারণ আমার হৃদয়ে করুণা বলতে কোনো শব্দ নেই। অরুণোদয়ের প্রারম্ভক্ষণে ব্ল্যাক ভাইপার মেনশন রুদ্র উজ্জ্বলে কালো স্নাত এক অনিবার্য ভীতিকর আভায় পরিপূর্ণ হয়ে আছে। বহিরাঙ্গনে হাওয়ার নিস্তরঙ্গ প্রবাহ থাকলেও অন্তঃপুরে সেই হাওয়া যেন বারুদের গন্ধ আর রক্তাক্ত অতীতের দগদগে স্মৃতি ও নৃশংস শাসনের অদৃশ্য স্ফুলিঙ্গে গ্রথিত হয়ে রহস্যময় গাম্ভীর্যকে বহুগুণে ঘনীভূত করে তুলেছে। সকালের সৌরভ সিক্ত নির্মলতাও এখানে অপসৃত অবশিষ্ট থাকে, কেবল ক্ষমতার অদৃশ্য শৃঙ্খল, আতঙ্কিত নীরবতা ও আমোঘ শাসন শক্তির কঠোর মূর্ত প্রতীক। চারিদিকে হাজারো গার্ডের আনাগোনা, সবার হাতে একটা করে ধারালো অস্ত্র রাখা। ভাইপার মেনশনের বহিরাঙ্গনে গোল করে বসে আছে গ্যাংস্টার বস, সাথে আছে অধীরা জানারিস। নিক ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বিরক্তিতে কপালের রগ ফুলে ওঠে। সামান্য রাগ দেখিয়ে বলে, কখনো মদ খেলে মাতাল হই না। জানি না কাল কিভাবে মাতাল হয়ে গিয়েছিলাম। উফ, শালার জিন্দেগি। আরিশ কিছুক্ষণ চুপ থাকে, এরপর নিকের দিকে তাকিয়ে গম্ভীরতা টেনে বলে, অ্যানি ঠিক আছে নিক? কিছু করেছিস ওর সাথে? নিক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আরিশের দিকে তাকায়। আরিশ সাথে সাথে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। নিক বাঁকা হেসে বলে, একটু বেশি পজিটিভ মেয়েটার প্রতি পছন্দ করিস নাকি? আরিশ কিছুক্ষণের জন্য থমকায়, লম্বা শ্বাস টানে বড় বড়। অধীরাজ আরিশের মনের অবস্থা বুঝতে পেরে শুকনো ঢোক গিলে। অধীরাজ জানে আরিশ অ্যানিকে অনেক পছন্দ করত। অ্যানিকে যখন সেই বন্ধ ঘরে বন্দি করে রাখা হয়েছিল তখন সব কিছুর দেখাশোনা সে নিজে করেছে। আর আরিশের চোখে অনেকবার অ্যানির জন্য মায়া দেখেছে। একটা হৃদয়হীন ব্যক্তির চোখে কোনো এক মেয়ের জন্য মায়া, এইটা কি ভালোবাসার ব্যাখ্যা হতে পারে না? অবশ্যই আরিশ অ্যানিকে ভালোবাসত, শুধু সময় পরিস্থিতি সম্পর্কের সমীকরণে নিজেকে গুটিয়ে নিয়েছে। অধীরাজ তপ্ত শ্বাস ফেলে। আরিশ ওয়াইনের গ্লাস নাড়াচাড়া করে গম্ভীর হেসে বলে, পছন্দ করলেই বাকি, দিয়ে দিবি তোর বউকে? নিক ভ্রু নাচিয়ে বলে। বউ? আরিশ ওয়াইনটুকু মুখে দিয়ে বলে, রাতেই তো পাগলের মতো বিয়ে করেছিস। ভালোবাসিস তুই অ্যানিকে নিক? নিক কিছুক্ষণ ঠোঁট কামড়ে থাকে, এরপর সামান্য উচ্চস্বরে হেসে বলে, রক্ষিতা, জাস্ট রক্ষিতাও আবার। নিক জেভরানের বইয়ের মর্যাদা দিয়েছে কে? আর ভালোবাসা, এইসব ফাকিং লাভ স্টোরি আমার ধাঁচে নেই। রক্ষিতাদের ভালোবাসে না, জাস্ট নিজের কামনা মেটায়। তুই কেন এতদিনও মিটাসটি? ক্ষমতা সবই তো ছিল, তারপরও কেন নিক জেভরানের নিজের হিংস্রতার পশুত্ব দেখায়নি? তোর প্রতিটা রক্তবিন্দু আমার জানা নিক, বাট এইটার উত্তর কেন খুঁজে পাচ্ছি না? নিক ঠোঁট চেপে বলে। কিভাবে বুঝেছিস নিজের কামনা মিটায়নি? আরিশ সামান্য হেসে বলে। যদি এমন হতো তাহলে অ্যানির রক্তাক্ত দেহ দেখতে পারতাম। নিক ঠোঁট কামড়ে হাসে। অধীরাজ কিছুক্ষণ চুপ থেকে বলে, বস, একটা সংবাদ এসেছে। বিবিসি চ্যানেলের সহকারী স্ত্রী আর তার 2 সন্তানের রক্তাক্ত দেহ পুলিশ উদ্ধার করেছে। শেষ রাতে খবরটা পেয়েছিলাম আমি। নিক আর আরিশ কপাল কুঁচকে তাকায় অধীরাজের দিকে। নিক সামান্য রেগে বলে। শেষ রাতের সংবাদ এখন জানাচ্ছিস কেন? অধীরাজ শুকনো ঢোক গিলে বলে, আপনি আজ ভাবির সাথে ছিলেন, আজ তো আপনাদের বাসর রাত, তাই ভেবেছিলাম যদি ডিস্টার্ব ফিল করেন তাহলে তো আমার গর্দান যাবে। আরিশ ঠোঁট চেপে নিজের হাসি আটকে রাখে। নিক কটমট চোখে তাকিয়ে বলে,
গর্দান তোর এমনিতেও যাবে। অধীরাজ মিনতি স্বরে বলে। সরি বস, আমি সত্যি ভেবেছিলাম আপনি হয়তো বিজি ছিলেন। আরিশ অধীরাজের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে। স্টপ অধীরাজ, সত্যি সত্যি নিজের গর্দান হারাতে চাস নাকি? অধীরাজ চুপ হয়ে যায়। আরিশ নিগের দিকে তাকিয়ে সন্দেহ দৃষ্টি রেখে বলে। তুই মেরেছিস? না, আমি ভয় দেখিয়েছি, বাট মারার ইচ্ছে ছিল না। তাহলে কি কোনোভাবে? আরিশ আর নিক একজন আরেকজনের চোখে দৃষ্টি মেলায়। নিক বিরক্তি নিয়ে বলে। আর আরে না, সে কিভাবে যাবে? ওকে তো বাইরে দরজা বন্ধ করে রেখে এসেছি আমি। আরিশ গম্ভীরতা টেনে বলে। তোকে কি কখনো কোনোদিন দরজা বন্ধ করে রাখতে পেরেছি যে ওকে রাখতে পারবো? তোরই তো রক্ত। নিক চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এরপর একটা সিগারেট বের করে ঠোঁটের মাঝখানে চেপে ধরে। এর মধ্যেই দুইজন গার্ড একটা গার্ডকে টেনে হিঁচড়ে তাদের সামনে এনে ছুঁড়ে ফেলে। আরিশ কপাল কুঁচকে বলে।